হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের সাথে আছেন সাদিয়া ইয়াসমিন। পুরো অনুষ্ঠান জুড়েই সাদিয়া ইয়াসমিন আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা সাদিয়া আপুর কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই সাদিয়া আপুর কাছে। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি খুব ভালো আছি, মাশাআল্লাহ। আপনাকে অনেক কিউট লাগছে। আচ্ছা আপু, আপনি আপনার পরিচয়টা নিজেই দিন, আপনার উদ্যোগের নাম এবং আপনার পরিচিতিটা। আমি সাদিয়া ইয়াসমিন। আমি ফুললি হাউসওয়াইফ, তার পাশাপাশি আমি একজন নারী উদ্যোক্তা। আমার মেইন কাজ এখন বেকিং কে নিয়ে, আর পাশাপাশি আমি হাতের কাজের গয়না বানাই, সেটা মাটির গয়না। আমি নিজেই ডিজাইন করি, এটা মাটি দিয়ে আমি মেক করি, প্লাস হচ্ছে সেটা শুকাই, এরপরে পরিয়ে আমি ডিজাইনটা করি। আর পাশাপাশি হাতের কাজের ড্রেস নিয়ে কাজ করি। বাহ, চমৎকার চমৎকার। আপনার পেজের নাম? আমার কেক পেজ হচ্ছে এজ ডিলাইট, মানে সাদিয়াস ডিলাইট, সেখান থেকে সংক্ষেপে এজ ডিলাইট। বাহ, চমৎকার। গহনার হচ্ছে হ্যান্ডমেড বিটি, মানে আমি সম্পূর্ণই আমার হাতে দিয়েই আর কি সবকিছু করি, তো এজন্য হ্যান্ডমেড সাথে জুড়ে দিয়েছি। আচ্ছা, এই যে এত এত কাজ করছেন, আবার বেবিদেরকেও সামলাচ্ছেন, তো এই কাজগুলো আসলে শুরুটা কিভাবে হলো? আচ্ছা, শুরুটা আসলে আমি প্রথমে পড়াশোনা কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স। তো 2017 সালে আমি ঢাকায় আসি। তো হাউসওয়াইফ তো বটেই, তারপরে চাকরির পরীক্ষা দিতাম। পাশাপাশি হচ্ছে ইউটিউবে দেখতাম যে গয়না বানানোর একটা প্রক্রিয়া ছিল, দেখতে আমার খুবই ভালো লাগতো। তো তখন আমি তার আগেই যেহেতু সেলাই ফোড়ন এগুলো আম্মুর কাছ থেকে শিখেছি, তো ওইটার উপরে আমার একটা ঝোঁক থাকে, যে হাতের কাজের যে কোনো জিনিসের উপরে আমার প্রচন্ড ঝোঁক। তো আমি বললাম যে আমি এই গয়নাগুলো পারবো। আমি যদি মাটি ম্যানেজ করে, আমার হাজবেন্ডকে বললাম যে আমি যদি এই মাটিগুলো ম্যানেজ করতে পারি, আমি এগুলো বানাবো। এগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। এই মাটিগুলো কোথা থেকে ম্যানেজ করবেন? তারপরে তার সহযোগিতায় আমি হচ্ছে পুরান ঢাকা থেকে মাটি নিয়ে আসি, কাঁচা মাটি। কাঁচা মাটি দিয়ে? কাঁচা মাটি একেবারে। আচ্ছা, কাঁচা মাটিটা থেকে আমি মানে ইউটিউব থেকে আমি সহযোগিতাটা নিই। মানে পুরো প্রসেসটা আপনি ইউটিউব থেকে শিখেছেন? শিখেছি। তারপরে আমি যেহেতু ডিজাইন গুলা খুব সুন্দর করে পারতাম, ছোটবেলা থেকে আমি ড্রয়িংটা আপনার খুব ভালো ছিল, এগুলো পারতাম ভালোই। তো তখন আমি কি করলাম, সকল টুলস কিনে ফেললাম। টুলস দিয়ে আমি মাটির গয়নাগুলো বানাতাম এবং ঘরে কিভাবে পোড়ানো যায় সেটার উপরে অনেকদিন ধরে আইডিয়া বের করলাম। প্রথমে নষ্ট হলো, ভাঙলো, ফাটলো। এরপরে তুষ এবং কাঠের তুষ, সেই সাথে একটু কয়লা, এগুলো মিশ্রণ দিয়ে আমি ওই গয়নাগুলো পোড়াতাম শুকানো। বাহ, চমৎকার। তারপরে হচ্ছে কিভাবে রং করা যায়, অনেক রং। এটা যখন হচ্ছে আপনি একটা গহনার আকার দিলেন পুড়িয়ে, এরপর মানে কত ঘন্টা বা কত দিন ওটাকে রেখে তারপরে রং করতে হবে, এই প্রসেসটা যদি বলতেন। প্রথমে হচ্ছে আমি মাটির গয়নাটাকে শুকালাম, একটা ডিজাইন দিলাম, অনেক সূক্ষ্ম ডিজাইন দিয়ে আমি ওটা রোদে শুকানো যাবে না, এটা হচ্ছে একেবারে আপনার ঘরের মানে এই আর্দ্রতাতে শুকাতে হবে। একটা গয়না শুকাতে দেখা যায় 4 দিনও লাগে। এরপর শুকানো হলো, তারপরে ওটা পোড়াতে হবে। একসাথে অনেকগুলা গয়না তৈরি করে ওটা শুকাতে দিই, পোড়াতে দিই। পোড়ানোর পর ওটা যখন 2 দিন লাগবে আমার পোড়াতে। ও, এটা কন্টিনিউ পুড়ছে 2 দিন ধরে এরকম? না, একবার আমি পুড়িয়ে উঠালাম। কতক্ষণ পোড়াতে হয়? ওটা তো আমি তুষের মধ্যে দিই, যতক্ষণ তুষটা পোড়াতে লাগে সময় লাগে। তারপর আরেকদিন দিলাম, তাহলে ভালোভাবে এটাতে যেহেতু আচ্ছা আচ্ছা, একটু শক্ত হয়। তারপরে ওইটাকে আমি কালার করলাম। কালার করার পর মানে ওটা ঠান্ডা হয়ে গেলে তারপর কালার করতে পারবেন। এরপরে সেট করে আমি গয়নাগুলো দিলাম। আলহামদুলিল্লাহ, আমার এই গয়না আমি 2018 সাল থেকে করি। তো তারপর কন্টিনিউয়াস আমার অনেক অর্ডার এসছে, মানে কয়টা দেশ বলবো, লন্ডনে গিয়েছে, পর্তুগালে গিয়েছে, বাহ চমৎকার, কংগ্রাচুলেশন। গিয়েছে অস্ট্রেলিয়াতে অন্তত 4 বার, একই জন 4 বার নিয়েছে, বিশেষ করে পহেলা বৈশাখে আমার এই গয়নাগুলোর খুব বাহ চমৎকার, আর পহেলা ফাল্গুনে।
মানে বিশেষ বিশেষ উৎসব আয়োজনে কিভাবে আপনার গহনাগুলো আসলে ওই যে আপনার রিপিট কাস্টমার যারা আছে বা তারাই মানে সবসময় যারা কিভাবে নিচ্ছে। যেন ওনারা টের পায়, আমি আসলে কিন্তু ওইভাবে মানে প্রচার করি না, কিন্তু আমার পেজে অর্ডারটা চলে আচ্ছা, আসে। মানে আপনার আসলে প্রোডাক্টের মান ভালো, গুণগত মানের দিক থেকে যে আপনি বললেন না যে আপনি দুদিন ধরে পোড়ান যেন আরো শক্ত হয়, এটা নষ্ট না হয়, তো ওরা ব্যবহার করে ওই সুফলটা পেয়েছে, যার কারণে হয়তো একজনের থেকে আরেকজন জানছে। অনেক সময় হয় না যে আমরা একটা শাড়ি পরি বা একটা হিজাব পরেছি বা একটা গহনা আনলা, এটা কোথা থেকে নিয়েছে এত সুন্দর, তখন হয়তো আমরা প্রশংসা করে বলি এটা না আসলেই ভালো, জানো এটা না সহজে নষ্ট হয় না, প্রায় কিন্তু এরকম বলি। তো এভাবে হয়তো আপনার পেজটা অটোমেটিক বুস্ট হয়েছে। জি, আমার পেজে অর্গানিক রিচ টুকের উপরে, তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমার যখন অর্ডার আসে বাইরে থেকে, একবারে দেখা যায় যে 12 পিস 18 পিস, কখনো 22 পিস গয়নার অর্ডার আসে একবারে অনেক। মানে বিভিন্ন উৎসব আয়োজনে তো আমাদের তো মনে করেন অনেকগুলো উৎসব, আমাদের দেশ তো গয়নার খুবই ডিমান্ড বাইরেতে, যারা বাইরে আমাদের প্রবাসীরা থাকে হ্যাঁ 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 তাদের কাছে। খুবই পছন্দ করেন। দেশে যায় আলহামদুলিল্লাহ চিটাগাঙে, আর হচ্ছে চিটাগাঙের এলাকাতেই বেশি বেশি যায় অর্ডার গয়না। গুলো যাচ্ছে। হ্যাঁ। আর সেই সাথে যে কাস্টমাইজ কাজ করি আমি, আমার ডিজাইন শুধু কেবলমাত্র আমারই। আবার দেখা যায় যারা প্রবাসে থাকে তারা ডিজাইন দিয়ে দিচ্ছে। ফ্রেন্ড ডিজাইন আমারই থাকে, আমি আচ্ছা আচ্ছা, ও কয়েকটা শো করেন, ওরা ওইভাবে চয়েস করে নেয়। ফ্রেন্ডদেরকে দেখা যায় তাদের ওই যে মানে ওই দেশের যে ফ্রেন্ড থাকে তাদেরকে গিফট করার জন্য অনেক সময় নেয়। তো আমার একটা বড় সার্কেল আছে দেশের বাইরে, যারা হচ্ছে প্রত্যেক বছরই দেখা যায় যে যায় এখানে। আচ্ছা আচ্ছা, আমার গয়নাটা আসলে দর্শক অদম্য ইচ্ছা শক্তি থাকলেই এটা সম্ভব। উনি কোথাও কোর্স করেননি, কোনো জায়গা যাননি, বাস ইউটিউব দেখে তারপরে উনি ব্যবহারিক করেছেন অনেক, উনি নিজে নিজে এইগুলো ট্রাই করেছেন, নষ্ট হয়েছে আবার করেছেন, এভাবে কিন্তু নিজেকে ইমপ্রুভ করেছেন, নিজের স্কিলটা বাড়িয়েছেন। উনি এটা নিয়ে গবেষণা করেছেন, উনি পড়ালেখা করেছেন, কিন্তু উনি কোথাও প্রশিক্ষণ ওইভাবে নেয়নি, কিন্তু নিজে এটা প্র্যাকটিক্যাল করে করে উনি দক্ষ হয়েছেন। সো অদম্য ইচ্ছা শক্তি থাকলে এটা সম্ভব। এবং একজন উদ্যোক্তার আমি মনে করি এই রকম ইচ্ছা শক্তি থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। উনি কিন্তু হাল ছাড়েননি, বারবার নষ্ট হয়েছে তিনি আবারও কিন্তু করেছেন যে না আমি এটা করব এবং আমি পারবই। এই জিনিসটাই কিন্তু আসল যিনি উদ্যোক্তা, আমরা তো মুখে মুখে উদ্যোক্তা বলছি কিন্তু উনি পিছিয়ে যাননি। তার মানে উদ্যোক্তা যিনি থাকবেন তিনি ঝুঁকি নেবেন এবং কোনো কিছুতেই উনি পিছপা হবেন না। উনি মানসিকভাবেও স্বাবলম্বী ছিলেন এবং আর্থিকভাবে তো আছেন এবং শারীরিকভাবেও আছেন, যার কারণে উনি এই জিনিসগুলো এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। এবং সবচেয়ে মানে আমি অবাক হচ্ছি ওনার সাথে কথা বলার পরে, উনি শুধু এটাই করছেন না, উনি বেকিং এও কিন্তু দারুণ এক্সপার্ট। এবার চলে আসে আপুর বেকিং বিষয় এবং এবার জানতে চাচ্ছি বেকিং এর বিষয়ে। জি আপু, প্রথমে বলি যে উদ্যোক্তা মানে কোনো কিছুকে রূপ দেওয়া, মানে কাঁচামাল থেকে আমি একটা কাঁচামাল কিনছি, কাঁচামাল থেকে আমি ওই ব্যবহার উপযোগী যে পণ্যটা তৈরি করব, সেটাই হচ্ছে উদ্যোক্তাদের কাজ। অবশ্যই ক্রিয়েশন। তো আর যারা আমরা প্রোডাক্ট কিনে সেল করি এরা কিন্তু আসলে রিসেলার, এরা তো উদ্যোক্তা না, ব্যবসায়ী, বাংলায় বলা হয় ব্যবসায়ী। আমি যখন থেকে ভাবলাম যে আমি উদ্যোক্তা হব, যেহেতু আমি আর জবের দিকে গেলাম না বাচ্চা কনসিভের পরে, তো তখন মনে করলাম যে হ্যাঁ আমি উদ্যোক্তা হতে চাই, কিন্তু উদ্যোক্তা যেন উদ্যোক্তাই হই, আমি যেন কাঁচামাল থেকেই প্রোডাক্টটা তৈরি করতে পারি। আপনি সেলার বা ব্যবসায়ী হতে চান নাই, ব্যবসায়ী হতে চাই, উদ্যোক্তাই হতে চেয়েছি। তাই আমার গয়নার কাজটা এবং পাশাপাশি যে আমার যশোরের হাতের কাজের যে প্রোডাক্টটা, ড্রেসটা, এটা আমি করে গিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমার বাচ্চা হওয়ার পরে এটাতে আমি একটু ডিলে করে ফেলেছি, যে আমার অনেক সময় দেওয়া লাগতো, তখন আমি করিনি। এরপরে মনে হলো আমি তো বেকিং এর কাজ পারি, বাসায় ইউটিউব দেখে বানাতাম, সবকিছুই আমার ইচ্ছে আর কি, ইচ্ছেটাই। বেকিং এর কোর্স করেননি কোথাও? পরে করেছি। আচ্ছা আচ্ছা, প্রথমে ইউটিউব দেখে, আমার বাসায় ওভেন ছিল, আমি বানাতাম। পরে ভাবলাম আমি যেহেতু আমার বাচ্চা হয়েছে, আমি ওকে বাইরের খাবার দিতে চাই না। মা সবসময় চায় যে আমার হাত থেকে যেন আমার বাচ্চা, হ্যাঁ ওই যে আমরা বলি না মায়ের হাতের ছোঁয়া, আমি চেয়েছি যে যাই পারি আমি আমার বাচ্চাকে আমার খাবারটাই দিব, ওকে একটা এজ পর্যন্ত আমি বাইরের খাবার দিব না, আমি যা পারি তাই করব। তো তারপরে দেখলাম যে হ্যাঁ ভালো হয়, ওর জন্য কেক বানাই, বাসার জন্য বানাই। পরে ভাবলাম যে হ্যাঁ আমার একটা কোর্স করা উচিত, তো আমি বেসিক বেকিং এর উপরে একদিনের একটা কোর্স করলাম।
সেটা বেশ একটা অ্যামাউন্টের দিয়ে একটা কোর্স করলাম, এবং তারপর থেকে ওর জন্য কেক বানাতাম, প্লাস আত্মীয়দের জন্য বানাতাম, সেটা ছবি তুলতাম, পেজে দিতাম। একটা হুম নতুন পেজ করলাম 2021 সালে এটা। হুম 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 তো তখন কি হলো, আমি দেখলাম যে আমার গ্রুপে যখন আমি পোস্ট করা শুরু করলাম, বেশ সাড়া পেলাম। আমার ডিজাইন গুলো সবসময় একটু অন্যরকম, ইউনিক ছিল, কারণ আপনি প্রতিটা বিষয় নিয়ে গবেষণা করেন। যেমন হচ্ছে গয়নার উপরে যে ডিজাইনটা করতেছি ওইটাই দেখা যায় আমি কেকের উপরে করছি। আচ্ছা আচ্ছা, তো আমার কেকের কিন্তু আসলে আর্টিস্ট। গুলো ঠিক একটু অন্যরকম হতো ডিজাইন গুলো, হ্যাঁ সার্চ দিলে বুঝতে পারবেন। তো ওইটার জন্যই আমি দেখা যাচ্ছে একটা মোস্ট অডিয়েন্স কে আমার কেকের এই দিকে টানতে পেরেছি। তো দেখা যায় যে আমার কেক মানে শুধু কেকই না, ওই কেকটা কেকও কথা বলে, একটা থিম আছে। একটা বাসা থেকে যখন তার বাচ্চার জন্য বা তার প্রিয়জনের জন্য যখন কেকটা দেয়, অনেক আগ্রহ থাকে যে এটা কাস্টমাইজ হবে, কিন্তু তার মনের মাধুরী মিশে এসে বলে যে আপু আমি এভাবে চাই, আমি ওভাবে চাই। তো সেটা আমি পয়েন্ট আকারে সে লিখে রাখি। থিমটা দিয়ে দেয়, আপনি ওই থিমে কাজ করেন। তখন মনে হয় যে কেক যেন আসলে মানুষের জন্য একটা কেক না, সেটা তার পরিবারের একটা ভাষা, তার পরিবারের ওই যে একটা মনের সুখের কথা বলে। কিছুটা স্মৃতি ধরে রাখার একটা জায়গা। তো আমি মানে সবসময় চেষ্টা করি যে ওই স্মৃতিটা যেন আসলে ফ্রেম বন্দি থাকে, তার জন্য সবসময়। তো সেইভাবে আপনি সৃষ্টিশীল মানুষ, কেকটা খুবই শৈল্পিক মানুষ, এই জন্যই আপনি আর্টে সবকিছু আর্টের দিকে যাচ্ছেন, কারণ আপনার গহনাও খুব সুন্দরভাবে তৈরি করছেন, ডিজাইনগুলো এত ইউনিক, আবার কেকের ক্ষেত্রেও তাই। নিশ্চয়ই আপনার ড্রেস যেটা আছে সেটাতেও আপনি সেভাবে কাস্টমাইজ করেন। তো বেকিং এর আপনার কি কি আইটেম তৈরি করেন, এবং সিগনেচার ডিশ কোনটি বেকিং এর? বেকিং এর সিগনেচার আইটেমটা আমার কেক, সেটা হচ্ছে কেকের ভিতরে যে ফ্লেভারটা বেশি পছন্দ করে, সিগনেচার আইটেমটা ওই কেকই। কেক। জি, আচ্ছা, ফ্লাওয়ার মানে ফ্লেভারটা কি? ফ্লেভার হচ্ছে এখন বেশি অরেঞ্জ কেকটা সবচেয়ে বেশি পছন্দ করে, আর রিসেন্ট এটাই বেশি পছন্দ করে। আপনার কি পছন্দ? আমার আসলে আমার সকল কেকই পছন্দ। তাই? আর আপনার বাসার সবাই? আমার বাসার সবাই বাইরে কেক খেতে পছন্দ করে না, এখন আর টেস্ট পায় না, বলে যে বাসার কেকই পছন্দ। বাইরের কেকগুলো অনেক সময় খেলে না, এই যে গলার এখানে জানি কেমন একটা লাগে, এটা মনে হয় হচ্ছে ওই যে আমরা তো কি করি, আমরা কেকের দাম কেন এত বেশি, মানে এ ধরনের অনেক সময় কথা হয় না যে হোমমেড কেকগুলো কেন এত প্রাইস। আসলে আমরা তো উপকরণগুলো একদম অথেন্টিক সোর্স থেকে আনছি, এখানে তো কোনো এসেন্সের কিছু নেই। হ্যাঁ, সবচেয়ে বড় কথা আপু, যখনই অর্ডার আসছে, আমাকে 2 দিন আগে অর্ডার দিচ্ছে, আমি ঠিক একটা দিন আগে ফ্রেশলি তার বাচ্চার জন্য বানিয়ে দিচ্ছি, এবং সে হাতে পেয়ে দেখছে যে একেবারে ফ্রেশ। আর যে হুইপ ক্রিমটা ব্যবহার করছি সেটা সবচেয়ে বাজারে যে ভালো মানের হুইপ ক্রিমটা, সেটাই আমি ব্যবহার করছি। এখানে কোনো ডালডা বা কোনো ধরনের আনহাইজেনিক কোনো কিছুই রাখছি না। তারপরেও কিন্তু দেখেন হোমমেড খাবার নিতে গেলে বা কেকই বলেন, একটা দাম কষাকষি করতে থাকে, আর যখন দোকান থেকে নেয় তখন কিন্তু ফিক্সড রেট, কোনো কথা নেই। ওখানে যদি দোকানের খাবারটা যদি নষ্টও হয় বা কিছু একটা উল্টাপাল্টাও থাকে, তাও কিন্তু কিছু বলছে না। অথচ হোমমেড যারা ব্যবসা করেন তাদেরকে কিন্তু অনেক ধরনের কথার সম্মুখীন হতে হয়, তাহলে আমরা কতটা ধৈর্য নিয়ে কাজ করছি। তো এই যে বেকিং সেক্টরে আপনার কাজ করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ডেলিভারি সমস্যাটা। এটা আমি এত ফেস করেছি। এটা কিন্তু সবাই ভুক্তভোগী। প্রথম আপু এত ফেস করেছি যে আমার একটা সময় আমার কেকের এত হাইপে ছিল, বিশেষ করে বাটার স্কচটা এখন খুব বেশি ভালো রিভিউ আসতেছে এটা। তো যখন আমার কেক এত হাইপে, তখন আমার কেন যেন বাদ দিতে হচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গাটা আমার হাজবেন্ড আমার বড় একটা সাপোর্টের জায়গা। সে প্রথমে ভাবতো যে আমার বাচ্চার বুঝি টেক কেয়ার হচ্ছে না, কিন্তু সে যখন দেখে যে না আমি বাচ্চার পুরো টেক কেয়ার করে, দেখা যায় যে রাতে ওর ফিডিং করিয়ে ও যখন ঘুমিয়ে গেছে, তখন আমি ওই কেকের কাজটা করতে উঠেছি। আমার এত চেষ্টা দেখে আমার হাজবেন্ড আমাকে কখনো বাধা দেয়নি, সে আমাকে বাজার করে দিয়েছে, বেকিং এর যত জিনিসগুলা সে বাজার করে দিয়েছে। সে বলেছে আচ্ছা করো, কিন্তু যখন দেখবা যে খুব সমস্যা, খুব প্রেসার হচ্ছে, তখন ছেড়ে দিও। কিন্তু যখন দেখে যে সারা রাত আমি প্রায় রাত 3টা পর্যন্ত একটা কাজ করেছি এত কষ্ট করে, কিন্তু আমি ডেলিভারি ম্যানেজ করতে পারিনি, খুব কষ্ট হচ্ছে, আমি প্রায় কেঁদেই দিচ্ছি যে আমি কেকটা সময় মতো পৌঁছে দিতে পারবো না। তো তখন দেখা যাচ্ছে সে বলেছে আচ্ছা আমি দিয়ে আসবো।
তো কত সে আমাকে, সাপোর্টিভ। সে আমাকে অনেকবার এরকম সাপোর্ট করেছে যে আমি দিয়ে আসবো, তুমি মন খারাপ করো না। দর্শক, আসলে ফ্যামিলি মেম্বার যদি সাপোর্টিভ হয়, বিশেষ করে হাজবেন্ড, তাহলে তার কথাই নেই। আপুর এই জায়গায় যদি উনি সাপোর্ট না করতেন, তাহলে কিন্তু এই যে প্রতিভা, আপু এত প্রতিভাবান নারী, উনি এই কোনো প্রতিভাই কিন্তু বিকাশ হতো না। সো আসলে আমাদের মানে আমাদেরকে অনেকটা উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে মানে বেশিরভাগই অবদান থাকে পরিবারের, বিশেষ করে মা বাবা, হাজবেন্ড যখন বিয়ে হয়ে যায়, তো হাজবেন্ড, শ্বশুর বাড়ির লোক, বাবার বাড়ি, সবাই মিলে যদি আমরা আমাদেরকে সাপোর্ট করি, তাহলে কিন্তু কোনো বাধাই বাধা না, বরঞ্চ যে গুণ আমাদের আছে সেটা কিন্তু আরো বহু গুণে গুণান্বিত হয়ে যায়। কি বলেন? আসলে সাপোর্টটা অনেক জরুরি। ভাইয়া যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখেন, অবশ্যই খুশি হবেন, কারণ আপা কিন্তু কিছুক্ষণ পর পরই আপনারই গুণগান বেশি গাচ্ছেন নিজের থেকে, এবং আপনি যে এত সাপোর্টিভ, এটা আমরা আজকে এই প্রোগ্রামে জানলাম। আসলে আপনার মতো এরকম সবাই যদি হতো, তাহলে কতই না সুন্দর হতো আমাদের পৃথিবী, আমাদের সমাজ, আমাদের পরিবার এবং আমরা নিজেরাও। তো একটা কথা না বললেই নয়। হুম সে একদিন তার কলিগ, মেয়ে কলিগ, তো হচ্ছে জিজ্ঞেস করতেছে, ভাইয়া আপনি কেন হচ্ছে এটা দেন, আপনার সাথে তো এটা যায় না, আপনি কেন মাঝে মাঝে ভাবি যখন এটা করে তখন আপনি কেন পৌঁছে দেন বা আপনি ডেলিভারি কাজ করেন। তো তাকে সুন্দর করে বুঝিয়ে বলে যে দেখো, ও যে কত ইফোর্ট দিয়ে কাজটা করে সেটা শুধুমাত্র কেবলমাত্র আমি কাছ থেকে দেখি। দেখা যায় রাত জেগে কাজটা করছে, আমি বাবুর কাছে শুয়ে থাকি, আমি মানা করলেও সে করছে, কিন্তু তার একটা ক্ষুধার ভিতরে যে সে ভালোটা জিনিসটা যেন তার হাতে পৌঁছে দেয়। তাই এত এফোর্ট দিয়ে যে কাজটা করে, ওটা যদি আমি তাড়াহুড়ো করে ওই মুহূর্তে ডেলিভারি ম্যানের হাতে দিই, ও তো ওইভাবে আদর করে বা যত্ন করে পৌঁছে দিবে না, কিন্তু আমি দিয়ে আসবো। কি সুন্দর বলছে চিন্তা যে শক্তি। আপনি যখন দিবেন তখন দেখা যাচ্ছে যে কেউ পরিচিত মানুষ চেনে গেল, বলছে তাতে আমি কেয়ার করি না। উনি এটাকে ছোট ভাবছে না, বরঞ্চ কোনো কাজই ছোট না, এটাই তার প্রমাণ। তো পরে আমার মনে হলো যে বেশ কিছুদিন পরে, প্রায় মাস 6 পরে আমার মনে হলো যে আমি যেহেতু এই কাজটা করতেই পারছি না, আমার ছেড়ে দেওয়া উচিত, কারণ তার একটা সম্মানের বিষয়, সে একটা ভালো জায়গায় জব করে। তো তখন একদিন আমি বললাম যে আচ্ছা, তোমার মাঝে মাঝে যেটা করো এটা করা লাগবে না, দেখা যাচ্ছে তোমার স্টুডেন্টের বাসায় তোমার যাওয়া লাগলো, তখন কি হবে? তো বললো সমস্যা নেই, তুমি ততদিন একটা জোগাড় করে ফেলো। তারপরে আমি একজন পার্সোনাল ডেলিভারি ম্যান মধ্যে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ, যত দূরেই হোক সে এবং তার টিম আমার হচ্ছে ডেলিভারিটা করে দেয়। তারপর থেকে হাজবেন্ডের খুবই ভালো। তো আপনার অর্ডার ম্যানেজমেন্ট ও মান বজায় রাখার কৌশল কি? আপনি এই যে কাজগুলো করছেন, এটা আসলে কিভাবে মানগুলো বজায় রাখেন? আমি আপু একাই কাজ করি, যেহেতু আমি একা উদ্যোক্তা। আমি তো মানে কোনো একটা কারখানা বা কোনো একটা জায়গায় এখনো ওইভাবে তৈরি করিনি যে অনেকের সাপোর্ট পাবো। একাই কাজ করি যেহেতু, একাই ম্যানেজমেন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি আমার কাজের, খাবারের বা কেকের মানটা যতক্ষণ বজায় রাখতে পারবো ততটুকুই মানে অর্ডারটা রাখি, যে যতটুকু আমি সময়ের মধ্যে দিতে পারবো, বা ওই কাজের কিংবা খাবারের সমাদৃত একটা রিভিউ আসবে বা ভালো রিভিউ আসবে। আমি যদি লোভ করে অনেক অর্ডার নিয়ে ফেলি, আমি তো মেনটেন করতে পারবো। তখন কি হবে, আমার রিভিউ খারাপ আসবে, পেজ রিভিউ, বা আমার কাজের গ্রহণযোগ্যতা থাকবে। এই জন্য আমি কি করি, দিনে একটা কেকই থাক, কিন্তু ওটা যেন আমি সুন্দরভাবে করি, যেন কাস্টমারের মন খুশি করতে পারি, তাদের খুশি আনতে পারি। এই জন্য আমি কি করি, আমার খাবারের মানটা যেন ভালো হয়, এই কারণে আমি একটা বা দুইটা অর্ডারের বেশি রাখি না। তো এইভাবে আর কি আমার কাজের মানটা রাখি। আর যে কেকের যে ইনগ্রেডিয়েন্ট গুলো, সেইগুলো সবসময় বেস্টটা আনার চেষ্টা করি, যেন কোনো একটা বাচ্চা বা আমার কেক খেয়ে যেন কোনো ক্ষতি বা তার কোনো হেলথ ইস্যু না হয়, হেলথ যেন ঠিক থাকে। এই জন্য সবসময় ফ্রেশটা হাতে তুলে দিই এবং সময়ের মধ্যে। আপনি তো ড্রেস নিয়েও কাজ করছেন, তো এটা নিয়ে ফিউচার পরিকল্পনা কি? ড্রেস নিয়ে আপু ফিউচার পরিকল্পনা যে বাচ্চা একটু, এখনো তো ছোট, বাচ্চা একটু বড় হলে তখন আমি কর্মী দিয়ে কাজ করানোর চেষ্টা করব। আর এখন তো অনেক ছোট, ওকে রেখে আমার যশোর যাওয়া বারবার পসিবল হয় না, এই জন্য একটু কম পরিসরে করি, কিন্তু গয়নাটা যেহেতু আমি করি ওটা নিয়ে ফিউচার পরিকল্পনা আছে, বেকিং নিয়েও আছে। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? আমার তো খুবই ভালো লেগেছে, তবে লাস্ট
একটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে দুই বোন। আহ, হুম, আমার মার সবচাইতে বড় ভূমিকা আছে আমাদের পিছনে। হুম, তো মেয়ে আসলে আমরা যারা পড়াশোনা করি, হুম, তারা হুম, যেন শুধুমাত্র বলার জন্য পড়াশোনা না করি যে আমি এসএসসি পাস বা আমি ইন্টার পাস বা গ্রাজুয়েশন কমপ্লিট করি। হুম, হুম, আমাদের মানে স্বাধীনভাবে আমরা মুখ থেকে যেন বলতে পারি যে কোনো একটা চিন্তা করতে পারি স্বাধীনভাবে যে হুম, আমি এটা করতে চাই, আমি যে জব করলাম না, হুম, কিন্তু হুম, আমি এইভাবে আমার লাইফকে হুম, সাজাতে চাই। হুম, 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 তো প্রথমে আম্মু চাইতো যে আমি জব করি। হুম, হুম, পরে তাকে অনেকেই বলেছে আত্মীয়রা হুম, যে কেন এটা করে বা হুম, এটা কেন হুম, করছে। তো লজ্জা পেত। হুম, পরে এখন সে উত্তর দেয় যে আমার মেয়ে প্রাউডলি সংসার করে, হুম, বাচ্চা সামলায়, হুম, এবং সংসার করে একটা মেয়ে, আহ, একটা জব হোল্ডার মেয়ে যতখানি আর্ন করতে পারে, সে তার বিজনেস দিয়ে ততটুকুই আর্ন করে, এবং সেটা দিয়ে সে বাবা মাকেও দেখছে বা হচ্ছে তার প্রয়োজন মেটাচ্ছে। সবচেয়ে আমার যেটা ভালো লাগে যে আমার হাজবেন্ডের কাছ থেকে চাইতে হয় না আমার নিজের প্রয়োজন মেটাতে, বা প্রত্যেকটা মেয়ে চায় যে তার ফ্যামিলিকে একটু সাপোর্ট দিতে, তার মন হুম, চায়, হুম, কিন্তু সেটা যেন হাজবেন্ডের পকেট থেকে না হয়। হুম, রাইট। তো সেই জায়গাটা থেকে সেও তো অনেক কষ্ট করে আনে, তাই না? তো ও, সেটা আমার আর্নিং থেকে যেন আমি সেই জায়গাটা দিতে পারি। হুম, আর আমরা তো মফস্বল থেকে এসেছি, মানে হুম, মফস্বলের মানুষ, আমার বাসা যশোরে। আমরা দুই বোন। আমরা আসলে ছোটবেলা থেকে দেখেছি যে মেয়েদের কি করে না যে সহজে বলা যায়। তো মেয়েদের সবকিছু হাঁ করাতে গেলে, বিশেষ করে সমাজের ক্ষেত্রে বা আত্মীয়দের ক্ষেত্রে, সেই জায়গায় তার স্বাধীনতার একটাই হাতিয়ার, সেটা হচ্ছে শিক্ষা। তো আমার ছোট বোনও হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, হুম, গ্রাজুয়েশন করা। সে হচ্ছে একটা জব করে, তার হুম। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি জব করব, জব করব। যার যার চয়েস। আমার ইচ্ছে ছিল আমি বিজনেস আপনি করব, উদ্যোক্তা হবেন, সো আপনি করেছি। উদ্যোক্তা হয়েছেন। তো আমার আম্মুর সাপোর্ট এই জায়গায় সবচেয়ে বেশি। হুম, সে টিনেজে যখন বিয়ে হয়ে যায়, সে চেয়েছিল যে আমি আমার পড়াশোনা আমার মেয়েদের কাছ থেকে নিব, মানে ওদের দেখতে চাই যে সে যা আচ্ছা, পারেনি সে সেটা আমাদের হাত আপনাকে দিয়েই দিয়ে। করেছে। তো আন্টি যদি আমাদেরকে দেখে থাকেন, আমাদের এই প্রোগ্রামটা দেখে থাকেন, আপনার মেয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা আপনাকে নিয়ে বললেন। আপনি যেটা করতে পারেননি সেটা স্বপ্ন দেখেছিলেন আপনার দুই মেয়ে করবে, এবং আপনার সেই স্বপ্ন আজ সত্যি বলে আমি মনে করছি। এবং আপনার যে আত্মীয় স্বজন বা তার যারা পরিচিত আছেন তারাও মনে করছেন। আজকে অবশ্যই আপনি অনেক মানে কি বলবো, মনে আপনার অনেক যে আশা ছিল সেটা পূরণ হয়েছে। আপনি গর্ব করে বলতে পারবেন আপনার মেয়ে একজন উদ্যোক্তা। উদ্যোক্তার মানে এমন একটা সম্মানের জায়গা, আসলে এখানে আর কিছু বলার নেই। তো আপা, আমরা কিন্তু আসলে অনুষ্ঠানের শেষ দিকে, আপনি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।